আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবার আমরা এর অনুশীলনী করব। প্রথম প্রশ্ন বলেছে আপেক্ষিক তাপের সিজিএস একক। আপেক্ষিক তাপের সিজিএস একক হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, প্রথম অপশানটা। দ্বিতীয় প্রশ্নটা একটুখানি গণ্ডগোলের আছে, ভালো করে শুনে নাও। এসআই পদ্ধতিতে জের মান জানতে চেয়েছে। এসআই পদ্ধতিতে জে বা যান্ত্রিক তুল্যাঙ্কের মান হয় 1, ঠিক আছে? কারণ এমনিতে যান্ত্রিক তুল্যাঙ্ক মানে কি আমরা জানি যে কার্য ও তাপের তুল্যতার যে সূত্র আমরা পড়েছি, সেই সূত্রটা তোমাদেরকে আমি একবার মনে করাই। সেই সূত্র হচ্ছে এটা W = JH। তাহলে জে হচ্ছে W/H, তাই তো? তো এসআই পদ্ধতিতে আমরা ডাব্লিউ অর্থাৎ কার্য মাপি জুল এককে, তাপও মাপি জুল এককে। সেজন্য এসআই পদ্ধতিতে জের মান হচ্ছে 1। তো সেই হিসেবে এখানে আমাদের আনসারটা হওয়া উচিত এই 4 নম্বর অপশান কোনোটিই নয়। কিন্তু এখানে একটা কথা বলছি, সেটা হলো তোমাদের বইতে দেখবে সিজিএস পদ্ধতিতে জের মান দেওয়া আছে 4.186 বা 4.2 × 10⁷। এটা হচ্ছে আর্গ পার ক্যালোরি। এটা সিজিএস পদ্ধতিতে জের মান, তো এটাকেই অনেক সময় 10⁷ আর্গ না লিখে এটাকে জুলে প্রকাশ করে 4.2 জুল পার ক্যালোরি এটা লেখা হয়। এখন সে কারণে অনেক সময় যান্ত্রিক তুল্যাঙ্কের এসআই এককে মান বলতে অনেকে এটা বোঝেন। সেই রকমই এটাতে এরকমভাবে এটা ঠিক মারা রয়েছে, এটা বইটা যার ছিল আর কি। যাই হোক, এখানে একদম সঠিক উত্তর বলতে গেলে কোনোটি নয় হবে। এসআই পদ্ধতিতে জের মান বেসিক্যালি 1। কিন্তু যদি আমরা এইভাবে চিন্তা করি যে সিজিএস পদ্ধতিতে জের মান এটাকে যদি আমরা আর্গে প্রকাশ না করে জুলে প্রকাশ করি, তাহলে এটাকেও দেখতে গেলে এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের ভ্যালু বলা যেতে পারে। কিন্তু এই প্রশ্নটা খুব কনফিউজিং, সেজন্য এই প্রশ্নটা আমি তোমাদেরকে ক্রস করে রাখতে বলছি। প্রশ্নটা সম্পর্কে যাবতীয় কনফিউশন আমি আলোচনা করে দিলাম। জলের ঘনত্ব সর্বাধিক হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের জলের আয়তন সব থেকে সংকুচিত অবস্থায় থাকে, অর্থাৎ সব থেকে কম। তাই জন্য তার ঘনত্ব বেড়ে যায়, কারণ ঘনত্ব হচ্ছে ভর ভাগ আয়তন। আয়তন যখন সব থেকে কম হবে, ঘনত্ব তখন সব থেকে বেশি হবে। জলের বাষ্পীভবনের লিনতাপ হলো প্রথম অপশান 540 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনে তার উষ্ণতা একই থাকে, আর শিশির জমার উপযোগী নয় হচ্ছে মেঘলা আকাশ। এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো আমরা আলোচনা করি। জলের আপেক্ষিক তাপ কত? এটা কিছু বলা নেই, তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে বলতে পারি যে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? এক্ষুনি আলোচনা করলাম, এটা হবে 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি। তাপ কয় প্রকার ও কী কী আমরা পড়েছি একদম প্রথমে। তাপ হলো 3 প্রকার: বোধগম্য তাপ, লীন তাপ ও বিকীর্ণ তাপ। শিশিরাঙ্ক কাকে বলে? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু যে উষ্ণতায় তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, সেই উষ্ণতাকে নির্দিষ্ট চাপে ওই স্থানের বায়ুর শিশিরাঙ্ক বলে। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পের মধ্যে কোন বাষ্প চার্লস ও বয়েলসের সূত্র মেনে চলে? অসম্পৃক্ত বাষ্প চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। এই চার্লস বয়েলের সূত্র আমরা ক্লাস 10-এ গিয়ে পড়ব। বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি প্রতি গ্রাম। কিউ ইকুয়াল টু হবে QMST সমীকরণে এমএস রাশিটি দ্বারা কি প্রকাশিত হয়? এমএস রাশিটি দ্বারা
তাপগ্রাহিতা বলে একটি নতুন রাশি প্রকাশিত হয়। জলের ব্যতিক্রান্ত প্রসারণে একটি উদাহরণ দিতে বলেছে। জলের ব্যতিক্রান্ত প্রসারণের উদাহরণ হচ্ছে যে শীতকালে শীতপ্রধান অঞ্চলের সমস্ত জলাশয়ের জল উপরিভাগ জমে যায়, কিন্তু তার নিচে জল তরল অবস্থায় থাকে। গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়? শহরাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়। এরপরে আমাদের একটা স্তম্ভ বেলানো আছে, বরফ গলনের লিনতাপের সঙ্গে হবে অপশান নাম্বার বি। জলের বাষ্পীভবনের লিনতাপ হবে অপশান নাম্বার ডি। শুধু লিনতাপ হবে এটা লিনতাপের মাত্রা অপশান এ। আর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা বস্তুর ওপর শিশির বেশি জমে। এরপরে এখানে বাকি প্রশ্নগুলো তোমরা দেখবে, যেটা পারবে না আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। এখানে 3টে অঙ্ক আছে, আমরা অঙ্ক 3টে দেখব। প্রথম অঙ্কে বলা হয়েছে সমভরের 3টি তরল এ বি ও সি এর উষ্ণতা যথাক্রমে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 34 ডিগ্রি সেন্টিগ্রেড। এ ও বিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার বি ও সিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 32 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এটা যদি বইতে 36 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তাহলে ভুল আছে। তরল 3টির আপেক্ষিক তাপের অনুপাত কত? এটা আমরা এরকমভাবে করেছি অঙ্কটা। দেখো, 3টে তরলকে আমরা ABC এরম লিখেছি। 3টে তরলেরই সমান ভর, অর্থাৎ ভর হচ্ছে m। 3টে তরলের উষ্ণতা লিখে নিয়েছি। এর টি এ 10 ডিগ্রি সেন্টিগ্রেড, টিবি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, টিসি 34 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আপেক্ষিক তাপ ধরে নিয়েছি এসএ, এসবি, এসসি। এ ও বিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্যালোরিমিতির নীতি অনুযায়ী আমরা ফর্মুলা বসাবো। সেটা হবে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে প্রথম এ হচ্ছে উষ্ণতা কম, তাহলে সে তাপ গ্রহণ করছে। তাহলে গৃহীত তাপের ফর্মুলা জানি, ভর গুণ আপেক্ষিক তাপ গুণ তাপমাত্রা বৃদ্ধি। তাহলে তাপমাত্রা 15 হবে, 10 ছিল, তাহলে 5 বাড়বে। আর এদিকে বর্জিত তাপ হচ্ছে এম ইন্টু এসবি, ভর গুণ আপেক্ষিক তাপ বি এর। আর বি এর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে কমে হয়েছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে পেলাম এম কেটে গেল, 5 এসএ ইকুয়াল টু 15 এসবি। তাহলে এসএ সমান 3 এসবি পেলাম, 5 আর 15 কাটাকুটি করে। তাহলে এসএ বাই এসবি ইকুয়াল টু 3:1 হলো। আবার বিওসিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 32 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আবার ক্যালোরিমিতির নীতি অনুযায়ী আমরা গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ করব। তাহলে এখানে আমরা লিখছি এম ইন্টু এসবি। এবার এসবির তাপমাত্রা আমার কম 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মিশ্রণের তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এসবি অর্থাৎ বি তরল তাপ গ্রহণ করেছে, তাহলে এটা গৃহীত তাপ। আর এটা হলো বর্জিত তাপ, এম ইন্টু এসসি কিন্তু 34 থেকে তাপমাত্রা কমে 32 হয়েছে। তাহলে এখান থেকে করলে পেলাম 2 এসবি ইকুয়াল টু 2 এসসি। আগের মতন এম কেটে দিয়েছি, তাহলে এসবি ইকুয়াল টু এসসি। তাহলে এবার যদি আমরা এই 3টেকে একসাথে আমরা যদি এর অনুপাত বার করি, তাহলে আমাদের অনুপাত বেরোচ্ছে 3:1:1। এটা 3:1, এটা 1:1। তাহলে 3টেকে যখন করছি তাহলে 3:1:1 বেরোচ্ছে। পরের অঙ্কটায় বলা হয়েছে 6800 জুল তাপ প্রয়োগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি পরিমাণ বরফ গলবে? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলা আছে। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি 6800 জুল তাপ প্রয়োগ করা হলো। আমরা জানি 1 জুল মানে হচ্ছে 0.24 ক্যালোরি। তাহলে 6800 জুলকে আমরা প্রথমেই ক্যালোরিতে প্রকাশ করে নিলাম। এবার বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে পরিমাণ বরফ গলবে তা হলো, এই পুরো তাপকে আমি 80 ক্যালোরি দিয়ে ভাগ করে দেবো, কারণ 1 গ্রামের জন্য 80 ক্যালোরি লাগে। এটা ভাগ করলে পাওয়া যাচ্ছে 20.4 গ্রাম। লাস্ট অঙ্ক আছে 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে, 1 কেজি তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে একই পরিমাণ তাপ লাগে। জলের আপেক্ষিক তাপ আমরা জানি 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে তারপিন তেলের আপেক্ষিক তাপ কত? তাহলে 100 গ্রাম জলের তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 100, জলের ভর গুণ জলের আপেক্ষিক তাপ 1 গুণ তাপমাত্রা বৃদ্ধি, তাহলে হলো 4200 ক্যালোরি।
এবার 1 কেজিকে 1000 গ্রামে নিয়ে গেলাম। তারপিন তেলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে একই পরিমাণ তাপ লাগে। তাহলে ধরে নিচ্ছি তারপিন তেলের আপেক্ষিক তাপ এস ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে তারপিন তেলের জন্য কতটা তাপ প্রয়োজন? 1000, এটা তারপিন তেলের ভর, এস তারপিন তেলের আপেক্ষিক তাপ, 10 হচ্ছে তারপিন তেলের উষ্ণতা বৃদ্ধি, সেটা হচ্ছে 4200 ক্যালোরির সমান। সেটা করলে আমরা এসকে 4200 বাই 1000 ইন্টু 10 করলে আমাদের দুটো শূন্য কাটাকুটি হয়ে রইল 42/100, তার মানে 0.42 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে এটা হলো আমাদের আনসার। তাহলে এরকমভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে।